ওকে, চ্যাপ্টার 5 এর দুইটা পোর্শন আছে। তোমরা জানো যে এর আগে আমরা চ্যাপ্টার 3 পড়াইছিলাম, সেখানেও দুইটা পোর্শন ছিল। প্রথম অংশটা ছিল হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা, এবং দ্বিতীয় পার্টটা তোমরা পড়ছো ডিজিটাল ডিভাইস। সো এই চ্যাপ্টার 5 এও আমরা দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে প্রথমে আমরা হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন আছে? একজন দেখলাম হ্যান্ড রেজ করছো। কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, যাই হোক, আমরা কন্টিনিউ করি। ভাইরা, প্রথম প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম ডিজাইন কি, আর প্রোগ্রাম ডিজাইন করতে গেলে মানে আমাদের কোন কোন জিনিস সম্পর্কে ধারণা লাভ করতে হবে। প্রথমত হচ্ছে আমরা এই চ্যাপ্টারে কতগুলা প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। তো ফার্স্ট যে টপিকটা, টপিক 1, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা আসছে সাধারণত মানুষ, আমরা যারা ন্যাচারাল ভাষা জানি, আমাদের এক একটা ভাষা আছে, সে আমরা বাংলা ভাষায় কথা বলি, গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। আমার সাথে যখন একটা কম্পিউটার কমিউনিকেট করবে, এরা কম্পিউটার কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ বুঝে না, মানে কম্পিউটার বুঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা। এবং সবাই তোমাদের মোটামুটি আইডিয়া আছে যে তোমরা যারা চ্যাপ্টার 3 পড়ে আসছো, মেশিন ভাষাটা মূলত আমরা বাইনারি ভাষা বলতে পারি, বা বাইনারি সংখ্যা পদ্ধতি। আর আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি, এবং সেটা যেই ভাষাই হোক। আমি পার্টিকুলারলি ইংরেজি ভাষার কথাই বলবো। সে আমরা ধরো যে ইংরেজি ভাষায় কথা বলতেছি, এটা আমরা বুঝি, কিন্তু কম্পিউটার সেটা বুঝে না। আমরা এই চ্যাপ্টারে শিখবো মানুষ আর কম্পিউটারের মধ্যে এই যে ভাষার আদান প্রদানটা, আমার ভাষা কম্পিউটার বুঝে না, আমি কম্পিউটারের ভাষা বুঝতেছি না, তাহলে আমাদের মাঝে একজন লাগবে যাকে আমি বলতে পারি ইন্টারপ্রেটার, বাংলায় বলা হয় অনুবাদক। অনুবাদক হয়তো আমার ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য মেশিন ভাষায় রূপান্তর করবে, আর কম্পিউটার যে সে অনুযায়ী কাজ করে আমাকে ফিডব্যাক দিলে আমরা তখন ওই কাজটা আসলে সম্পন্ন করতে পারব। তো এই যে ইন্টারপ্রেটার, এই ইন্টারপ্রেটারকে আমরা কম্পিউটারে যে নামে চিনি সেটাকে বলা হয় কম্পাইলার। তো দুইটার মধ্যে আবার পার্থক্য আছে, ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসবো। তা আমাদের আপাতত যেটা বুঝতে হবে যে আমাদের যে ভাষাটা, সেটা যেহেতু মেশিন বুঝে না, আর আমি মেশিনের এই ভাষা শেখাটা কিন্তু অনেকটাই দুরূহ। কেন, আমি তোমাকে একটু বুঝায় বলি। কারণ মেশিনের একটা সেকেন্ড দাঁড়াও, আমি একটু পজ রাখ। প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা কমেন্ট, তোমরা হয়তো তোমাদের কি সবার ASCII 8 কোডিং পদ্ধতির কথা মনে আছে? ভেরা, আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম সবার ASCII 3, ASCII 8। আমরা সেখানে শিখছিলাম যে কম্পিউটারের প্রত্যেকটা কমান্ড বা প্রত্যেকটা জিনিস কম্পিউটার 8 বিটে, মানে সাপোজ 01010110, এটা ধরো 8 বিটের একটা কোড। এইটা হয়তো কম্পিউটার একবারে রিড করে, এই জিনিসটাকে একবারে রিড করে। হয়তো এইটার একটা কোড আছে, এটা ধরো সাপোজ এফ। তো কম্পিউটারের মধ্যে যদি এই 8 বিটের একটা কোড আসে, ও বুঝে যে এফ প্রেস করা হয়েছে। তো এরকম 8 বিটের আমি বিভিন্ন কমান্ড যদি শিখতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলা জিনিস শিখতে হবে। দ্যাট ইজ ওয়াই মানে এই মেশিন ভাষা শেখাটা কিন্তু অনেক প্রবলেম। আমি একটু চলে আসতেছি হচ্ছে আমাদের যে শীটটা তোমাদের ডিসি গ্রুপে, সেই শীটের আলোকে একটু পড়াই, তাহলে তোমাদের মনে হয় ভালো হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি একটু বললাম যে যেই ভাষায় আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করব সেটা মূলত প্রোগ্রাম ভাষা। তো প্রোগ্রাম ভাষার 5টা স্তরের কথা এখানে বলা হয়েছে। তো প্রথমে আমরা যে স্তরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
ফার্স্ট জেনারেশন বা মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হলো পঞ্চম, যেটা এখানেও মেশিন হয়ে গেছে, এটা হবে স্বাভাবিক। বাংলাটা, ইংরেজিটা ঠিক আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তো এটা হবে স্বাভাবিক ভাষা। এটা তোমাদের যে শীটটা দিছি এটা একটু কারেকশন করে নিবা। তো প্রথম ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্ম সেটা হলো যে মানুষ যখন রিয়েলাইজ করলো যে মেশিন ভাষাটা মানে আমি যদি শিখতে চাই সেটা অনেক কষ্টকর। সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। এই যে আমরা একটা ভাষা এখানে মেশিন ভাষার একটা উদাহরণ দেখাইছি, সেটা হলো দুইটা সংখ্যা যোগ করে তার যোগফলটা আমি আউটপুটে দেখাবো। সাপোজ এ একটা সংখ্যা 5 আর বি একটা সংখ্যা হচ্ছে 2। তো এ আর এ প্লাস বি মানে 5 আর 2 যোগ করলে 7 হবে। তো সিম্পল এই প্রোগ্রামটা লেখার জন্য কম্পিউটারে আমাকে হয়তো এতগুলা 0 বা 1 লিখতে হবে। তো এই ভাষাটা মনে রাখা আসলে অনেক ডিফিকাল্ট, কারণ কম্পিউটারের তোমরা জানো যে প্রত্যেকটা ভাষারই কিন্তু নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে। তোমরা গ্রামার শিখো, তো সেরকম মেশিন ভাষাই শিখো তোমরা বা উচ্চ স্তরের ভাষা, তোমাদের কিন্তু কিছু ভাষা মানে কতগুলো প্রোটোকল এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে মেশিন ভাষা শেখাটা কিন্তু অনেক সমস্যা, কারণ দেখো প্রত্যেকটা 8 বিটের এক একটা করে কমান্ড দেওয়া হয়েছে এখানে। তো 8 বিট করে করে কমান্ড শেখাটা, অনেকে বলবা যে ভাইয়া এখানে তো 4টা, এখানে হয়তো 1 3টা 0, এটা দ্বারা 4 বোঝানো হয়েছে 4। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো মেশিন ভাষা শেখাটা আসলেই অনেক সমস্যা। মেশিন ভাষা আমরা শিখবো না, ইনফ্যাক্ট আমরা শিখবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং কম্পিউটারে যে ডিভাইসটা আছে তার নাম কম্পাইলার, তার কাজ হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মানে ইতে কনভার্ট করা, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবা। আমি বুয়েট থেকে পাশ করার পরে সর্বপ্রথম আমি একটা কোম্পানিতে জব করছিলাম, অ্যাপেক্স গ্রুপ। তো এই অ্যাপেক্স গ্রুপে তোমরা জানো যে শুজ আছে, তারপরে ওদের স্পিনিং মিল, নিটিং মিল এগুলো আছে। তো ওইখানে আমরা যেটা দেখতাম যে সব সময় মানে মেশিনারিজ গুলো চায়না থেকে ইম্পোর্ট করা হইতো। চায়না থেকে ইম্পোর্ট করার পরে চাইনিজ ইসেরা আসতো, ইঞ্জিনিয়াররা আসতো এটা ইনস্টল করতে আর কি। কারণ ভাষাগুলো এমন ভাবে লেখা থাকতো ম্যানুয়াল, যে এখানে আমরা দেখে কিছুই বুঝতে পারতাম না। তো যখন চাইনিজ ইসেরা আসতো, আমার কাজ ছিল যে চাইনিজ এদের সাথে কোঅর্ডিনেট করা আর কি। তো আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে নিয়ে যাইতাম তাদের। তো বিষয়টা হচ্ছে চাইনিজরা ইংরেজি বুঝে না, আবার আমরা তো ইংরেজি ছাড়া অন্য চাইনিজ বুঝি না। তো এই কারণে একজন ডেডিকেটেড লোক ছিল, ইন্টারপ্রেটার। এই লোকের বেতন ছিল 1,20,000 টাকা। উনার সুবিধাটা হইলো ওনার কিছুটা ইঞ্জিনিয়ারিং সেন্সও ছিল, আবার উনি হলো চাইনিজ পারে। তো চায়নারা যেভাবে বলতো উনি আমাদের ইঞ্জিনিয়ারদের ওইভাবে বলে দিত, তারপরে আমাদের ইঞ্জিনিয়াররা ওই অনুযায়ী কাজ করতো। তো দেখা যায় যে সব মেশিনারিজ ইনস্টলে ওই ইন্টারপ্রেটার ওনাকে যাইতে হইতো, আমাদেরও যাইতে হইতো। কারণ উনি আবার তো ইঞ্জিনিয়ার না, ইন্টারপ্রেটার যে উনি তো প্রকৃত ইঞ্জিনিয়ার না। ধরো উনি একটা চাইনিজ একটা যন্ত্রের কথা বলতেছে, তো উনি আমাকে পারফেক্টলি নামটা বলতে পারতেছে না। সাপোজ মানে উনি সাবমার্সিবল পাম্পের কথা বলতেছে বা এরকম, তো উনি এটা আমাদের বুঝাইতে পারতেছে না। উনি আমাদের বলতো যে এটাই কাজ করে, তখন আমি বলতাম যে সাবমার্সিবল পাম্প এটা ওনাকে বলো। তো উনি বলতো যে ইয়েস, আমি বুঝাতে চাইছি। তো এইভাবে কোঅর্ডিনেট করা হইতো আর কি। এক্স্যাক্টলি এরকম ব্যাপারটাই কম্পিউটারে ঘটে ভাইয়া। আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হলো সি প্রোগ্রামিং। এছাড়াও কিন্তু তোমরা জানো যে অ্যাকচুয়ালি এটা মানে অতি উচ্চ স্তরের ভাষা না। সি প্রোগ্রামিং কিন্তু বেসিক ল্যাঙ্গুয়েজ, তোমরা এটাই শিখবা। আর যারা সিএসসি পড়বা ভাইয়ারা, তারা হচ্ছে গিয়া বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলতেছে দুইটা জিনিস, একটা জাভা আর একটা হলো ওরাকল। তো তোমরা সবাই, আর সি প্লাস প্লাস তো আছে, সি এর পরে সি প্লাস প্লাস। তো আমরা সি প্লাস প্লাসে যাব না, শুধুমাত্র এটার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আরো উচ্চ স্তরের ভাষা হচ্ছে জাভা, ওরাকল ইত্যাদি, এটা তোমরা সিএসসি তে পড়লে তখন পড়বা। তো সিএসসি তেও কিন্তু বেসিক তোমাদের শুরু করা হবে সি থেকেই। তো দ্যাট ইজ ওয়াই তুমি যদি সি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে এইচএসসি তে ভালো করে পড়ে যাও, তাহলে তোমাদের শুধুমাত্র সিএসসি না ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এর যে কোনো টপিকে তোমাকে কিন্তু সি প্রোগ্রামিং শিখতে হবে। সাপোজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি আমরা, আমাদেরকেও সি শিখতে হয়েছে প্রোগ্রামিং বিভিন্ন ইস্যুর জন্য, কিন্তু আমাদের হয়তো এতগুলো কোর্স ছিল না।
দু একটা কোর্স ছিল, সিএসসি দের ম্যাক্সিমাম কোর্সেই প্রোগ্রামিং থাকে। তো যাই হোক, তো আমরা সি প্রোগ্রামিংটা শিখবো, সেটা কম্পিউটারের কম্পাইলার সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে এবং মেশিন সেটা বুঝতে পারবে। তো তোমার কষ্ট করে ভেড়া এই কম্পাইলার কিভাবে এটাকে রূপান্তর করলো সেটা জানার প্রয়োজন নেই। তুমি শিখবা হইলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়াটা থাকা লাগবে, কিন্তু তুমি মেশিন ল্যাঙ্গুয়েজ শিখবা না। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তোমাদের একটু বুঝায় বলি, আমাদের প্রথম দুইটা ক্লাস আমি তোমাকে প্রোগ্রাম ডিজাইন সম্পর্কে ধারণা দিব, কিভাবে প্রোগ্রাম ডিজাইন করবা এই সম্পর্কে একটা আইডিয়া দিব তোমাদের, মানে একটা প্রোগ্রামকে তৈরি করতে হইলে কিভাবে তুমি আগাবা এই আইডিয়াটা দিব। তারপরে থার্ড ক্লাস থেকেই, আগামী সপ্তাহের ক্লাস থেকেই আমরা চলে যাব হচ্ছে সি প্রোগ্রামে। সি প্রোগ্রামেরও আমরা ইনিশিয়াল ধারণা দিব। প্রত্যেকটা ভাষা শিখতে হলে তোমাদের যেমন ক খ গ ঘ শিখতে হয়, তো ফার্স্টে আমি ক খ গ ঘ শিখাই নিব। তারপরে আমাদের আলটিমেটলি ওই যে সহজ প্রোগ্রামগুলো আমি শিখিয়েছি তোমাকে, সেই সহজ প্রোগ্রামগুলো আনবো। তারপরে আমি আবার প্রোগ্রাম ডিজাইনে ব্যাক করব, ওইখানে আমরা কঠিন প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো শিখাবো, দেন আবার সি প্রোগ্রামে যাব। সো এই চ্যাপ্টারটা আমরা 4টা লেয়ারে করব। প্রথমে আমরা সহজ প্রোগ্রাম ডিজাইন শিখি, সেটার সি শিখবো। প্রবলেমটা যেটা হয় যে প্রোগ্রাম ডিজাইন আমি যদি দুইটা পার্ট একবারে পড়ায় ফেলি, মানে তখন হয় কি যে সি প্রোগ্রামিং এর আইডিয়া নাই তোমার, এই প্রোগ্রাম ডিজাইনের কথা বলতেছি, দুইটাকে তুমি রিলেট করতে পারবা না। তো আমাদের বইতে প্রবলেমটা হলো যে প্রোগ্রাম ডিজাইন পার্টটা শেষ করছে, তারপরে সি প্রোগ্রাম শুরু করছে। এটা একটা আমার মতে একটা বাগ। বাগ মানে বাগ দিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ভুল বলা হয় আর কি। তো যাই হোক, প্রথমে আমরা আসো মেশিন ল্যাঙ্গুয়েজ কি এটা সম্পর্কে, আর মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা এগুলো একটু বোঝার চেষ্টা করি। তোমরা মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়ছো প্রথম প্রজন্মের, যেটা যে একটা কম্পিউটার, এখানে আমরা একটু পড়ে যাচ্ছি, তোমরা এই জিনিসগুলো আগে পড়ছো। শত সহস্র ইলেকট্রনিক সুইচ বা সমন্বয়ে গঠিত, মানে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। তো যার দুইটা অবস্থা থাকে, অন বা অফ, যাকে এক বা শূন্য দ্বারা প্রকাশ করা হয়। তো বাইনারি কর্মকাণ্ডের সাথে মিল আছে। তো এই 0 বা 1 এই লেখা দ্বারা যে ভাষা, সেটাকে আমরা মেশিন ভাষা বলি। তো এই কম্পিউটারের অভ্যন্তরীণ কর্মকাণ্ড কিন্তু এই বিদ্যুৎ তরঙ্গ, মানে লজিক্যাল 1 আর লজিক্যাল 0 এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার সাথে মেশিন ভাষা সরাসরি মিল থাকে। তার মানে মেশিন কিন্তু এই 0 আর 1 এটাকে সরাসরি রিড করতে পারে। 0 আর 1 বলতে কি বোঝায় তোমরা সবাই জানো, লজিক্যাল হাই হচ্ছে 1, মানে ভোল্টেজ আছে, আমরা তোমাদের আগে পড়াইছিলাম পজিটিভ 5 ভোল্ট, এটাকে সাধারণত আমরা 1 বলি। আর 0 কে আমরা নরমালি, বা -5 ভোল্ট কে অনেক ক্ষেত্রে আমরা 0 কল্পনা করি, লজিক্যাল হাই এন্ড লজিক্যাল লো। তো যাই হোক, এটা সরাসরি মেশিন রিড করতে পারে, এই ভাষাটাকে বলা হয় মেশিন ভাষা। মেশিন ভাষার সুবিধা অসুবিধাগুলো একটু আমরা শিখবো। মেশিন ভাষার সুবিধা হচ্ছে সবচেয়ে কম লজিক মেমোরি পরিসরে এই ভাষায় প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব। ভেড়া আমি একটু বুঝায় বলবো, তোমরা আমাকে একটা কথা বলো, ধরো চাইনিজ ভাষা তুমি শিখতে চাও, মানে চাইনিজ দের সাথে তুমি কমিউনিকেট করবা, তাহলে আমাকে বলো, তুমি যদি নিজে কমিউনিকেট করতে পারো, নিজে চাইনিজ ভাষাটা শিখে ফেলতে পারো, তাইলে তো বলতো সবচেয়ে কম পরিশ্রম হবে না? মানে পরিশ্রম বলতে যে অন্য কাউকে ইন্টারপ্রেটার আইনা শিখে, মানে ব্যাপারটা হচ্ছে কম্পিউটারে যখন আমি কোন একটা কাজ করব, আমি যদি মেশিন ভাষাটাই ইনপুট দিই ডাইরেক্ট, আমি যেটা মানে মেশিন যেটা জানে আমিও সেটা ইনপুট যদি দিয়ে দিই, তাহলে কি আমার আবার কোনো সফটওয়্যার লাগবে? হ্যাঁ ভাই, আদার কোনো সফটওয়্যার কি লাগবে? মানে এই যে, মানে আমরা মেশিন ভাষাটাকে রূপান্তর করে, সরি, উচ্চ স্তরের ভাষাটাকে রূপান্তর করে যে মেশিন ভাষায় রূপান্তর করব, এই কম্পাইলারের আদার কোনো সফটওয়্যার আমাদের কিন্তু লাগবে না। সো কোন সফটওয়্যার যদি আমি ইনস্টল না করি, তাহলে কি আমাদের মেমোরি কম খরচ হবে না হার্ড ড্রাইভে? সবাই কি আমার কথা বুঝতে? ওকে, তার মানে মেশিন ভাষা শিখতে হলে আমাদের লজিক মেমোরি সবচেয়ে কম খরচ হবে। এক নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে সুবিধাগুলো বলতেছি, সুবিধাগুলো মুখস্থ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, তুমি যদি সরাসরি মেশিন ভাষা শিখো, তাহলে কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন, মানে কম্পিউটারটা কিভাবে তৈরি করা হয়েছে, কেন এই লজিকে এটা তৈরি করা হয়েছে, সেগুলো তুমি রিয়ালাইজ করবা।
তো এটা অনেক ভালো। আর এই ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস মানে কোন জায়গায় সিপিইউর কোন জায়গায় কোন জিনিসটা রাখা আছে মেমোরি অ্যাড্রেসটার সাথে তুমি সরাসরি যোগাযোগ করতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে ভাইয়া এইটা এই মেশিন ভাষা শিখতে হইলে তোমাকে পুরোপুরি আমি কি বলবো যে কম্পিউটার বানানোর মতো দক্ষতা অর্জন করতে হবে। তো যেহেতু আমরা এখনই আমরা সেই ইতে যাচ্ছি না, মানে হার্ডওয়্যারে যাচ্ছি না, আমরা আপাতত সফটওয়্যারে থাকতেছি। দ্যাট ইজ ওয়াই মেশিন ভাষার সুবিধাগুলা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসলে অসুবিধাগুলা নিয়ে আলোচনা করব। মেশিন ভাষার অসুবিধা হচ্ছে এটা শেখাটা অনেক টাফ, তোমরা বুঝতেই পারতেছো। অসুবিধাগুলো আমি এখানে দিই নাই, বইয়ে এক দুই লাইনে লিখে দিচ্ছে, আমি একটু পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি অসুবিধা। তোমরা বলো, প্রথম কথা হচ্ছে অসুবিধাটা হলো মেশিন ভাষা মনে রাখা কষ্টকর, তাই না মেয়েরা? আর 2 নম্বর পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ছোট্ট কোনো ভুল বের করা প্রায় অসম্ভব, তাই না মেয়েরা? সাপোজ একটা 0 বা একটা 1 এ তোমার গন্ডগোল লেগে গেছে, তাহলে কি পুরো প্রোগ্রাম ওলটপালট হয়ে যাবে না? মানে সাপোজ এতগুলো 0 বা 1 আছে, এর মধ্যে ছোট কোনো একটা 0 বা 1 এ তোমার প্রবলেম হয়েছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে তুমি এত বড় একটা প্রোগ্রামকে তুমি যদি বর্ধিত করো, মানে বাড়াও, বা প্রোগ্রামের কোনো অংশ কেটে ফেলো, প্রোগ্রামের পরিবর্ধন বা পরিমার্জন কষ্টকর। মানে ধরো তুমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করছো, এখন তুমি চাচ্ছ যে ওই দুইটা সংখ্যার গড় নির্ণয় করবা, তাহলে কিন্তু তোমাকে ওই প্রোগ্রামের মধ্যে কষ্ট করে তারপরে খুঁজে বের করতে হবে কোন জায়গাটা। কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা শিখবো সেটাতে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মূল অসুবিধা, সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো মেশিন ভাষা মানে এই প্রশ্নটা পরীক্ষা এইভাবে আসবে সরাসরি, এবং বাংলা কোশ্চেন যে মেশিন ভাষা কি, এই যে সুন্দরভাবে এটা লেখা আছে এই পয়েন্টটা, মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা কর। তো এখানে আমি সুবিধাগুলো বলছি, অসুবিধার কথাগুলো বললাম, তোমরা সুন্দরভাবে নিজের ভাষায় লিখে নিবে। তো এবারে ভেড়া আমরা মেশিন ভাষার মানে কি কি আমরা কাজ করে থাকি সেই জিনিসগুলো একটু দেখো, তাদের কর্মকাণ্ড আর কি। মেশিন ভাষার 4 ধরনের মূল প্রয়োগ আছে। একটা হচ্ছে গাণিতিক, অ্যারিথমেটিক বলা হয়। অ্যারিথমেটিকের মধ্যে 4টা জিনিস আছে, সবাই আমরা জানি। গাণিতিক আমরা এই 4টা কাজই মূলত করি, যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে ভেড়া কম্পিউটার আমরা যখন অপারেট করব তখন ফার্স্টে মানে আমরা কিছু কমান্ড দেই, সেটা হলো লোড। লোড মানে হচ্ছে কোনো একটা সংখ্যা আমি ধরো আমার কম্পিউটারে স্টোর করে মানে মানে লোড করব, মানে সাপোজ a equal to 5, তো কম্পিউটার কি করবে a equal to 5 এই জিনিসটা মানে প্রথমে নিয়ে রাখবে। তোমরা সবাই জানো যে আমাদের মেমোরি 2 ধরনের আছে, কম্পিউটারের মেমোরি কিন্তু 2 ধরনের, একটা প্রাইমারি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। কেউ কি বলতে পারবা মেরা প্রাইমারি মেমোরিকে আমরা কি বলি? ক্লাসের কেউ না না রোম না ভাইয়া, প্রাইমারি মেমোরিকে বলা হয় র্যাম, আর সেকেন্ডারি মেমোরিকে বলা হয় রম। মানে প্রথমে আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি সেটা কোথায় লোড হয় জানো? র্যামে লোড হয়। তারপরে আমি যখন সেটাকে স্টোর করি সেইটা তখন রোমে স্টোর হয়, মানে পার্মানেন্ট মেমোরি আর কি। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমরা অনেকেই হয়তো জানো যে তুমি হয়তো একটা কোনো একটা জিনিস টাইপ করতেছো, মাঝ রাস্তায় কারেন্ট চলে গেলে সেটা কিন্তু ইরেজ হয়ে যায়, কারণ সেই ডাটাটা তখনও র্যামে ছিল। যদি তোমরা সেভ করে রাখো তখন পার্মানেন্টলি সেটা আমাদের হার্ড ড্রাইভে বা রমে স্টোর হয়। সবাই কি জানি? ক্লাসের সবাই ওকে। তারপরে জাম্প, ধরো তুমি কয়েকটা প্রসেস কাজ করে মানে a equal to 5 b equal to 2 নিলা, এখন যোগ না করে তোমার হয়তো অন্য কোনো একটা কাজ করতে হবে, সেক্ষেত্রে তুমি এই স্তরটা থেকে লাফ দিয়ে অন্য কোনো একটা জায়গায় চলে যাও। তো আমরা এই প্রয়োগগুলো দেখবো, জাম্প মানে নিয়ন্ত্রণ আর কি, কন্ট্রোল, লোড, স্টোর, জাম্প ইত্যাদি আমরা
মেশিন ভাষার সাহায্যে করতে পারি। এরপরে হচ্ছে ইনপুট আউটপুট। তো ইনপুট হচ্ছে যে ইনপুট গুলো আমরা নিব সেগুলোকে রিড বলা হয়। ভাইরা পড়ো লেখো, আমরা এগুলো মানে করবো না, বাংলায় লিখবো না, সবগুলো ইংরেজিতে লিখবো। সেটা হলো পড়কে বলবা রিড ইনপুট, আর আউটপুট দেখানোর জন্য হচ্ছে প্রিন্ট লেখো। আউটপুটের জন্য আমরা প্রিন্ট ইউজ করব, আর যেটা ইনপুট নেওয়া সেটার জন্য হচ্ছে রিড। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা নিয়ে আলোচনা করব যখন আমি তোমাদের শেখাবো। তারপরে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার। মানে কম্পিউটার শুরু করি বা শেষে একটা প্রোগ্রাম যখন শেষ হয়ে যায় তখন স্টপ করি, এবং স্টপ করার পরে কম্পিউটারটা ধরো যে অফ করতে হবে, তো এন্ড। তো এই জিনিসগুলো হলো প্রত্যক্ষ ব্যবহার, সবসময় লাগে। মানে যে কোনো একটা প্রোগ্রাম আমি যদি কাজ করি, প্রথমে আমরা স্টার্ট করব, প্রোগ্রামটা শেষে স্টপ করব, এবং ফাইনালি আমরা এন্ড, মানে প্রোগ্রামটা মানে কম্পিউটারটা হয়তো বন্ধ করে দিই। তো এই 4 ধরনের ব্যবহার আছে, এবং এই 4 ধরনের ব্যবহার শুধুমাত্র মেশিন ভাষায় না দেয়। আমাদের যে 5 রকম ভাষা আছে, খেয়াল করো, 5 রকমের ভাষার মধ্যে আমরা প্রথমে শিখলাম মেশিন ভাষা। এরপরে মানুষ রিয়ালাইজ করলো যে না, মেশিন ভাষা দিয়ে আসলে হবে না। তখন কিছুটা মানে যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটা ভাষা আবিষ্কার হইলো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটা 50-এর দশক থেকে 1950 সাল থেকে 70 সাল পর্যন্ত খুব ভালো চলছে। কিন্তু তারপরে মানুষ রিয়ালাইজ করলো যে অ্যাসেম্বলি ভাষারও কিছু প্রবলেম আছে, আমরা অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম 1975 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি নামের একজন বিজ্ঞানী, ড্যানিস রিচি, তিনি সর্বপ্রথম উচ্চস্তরের ভাষা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। আমি আবার বলছি, 1975 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ড্যানিস রিচি, একজন বিজ্ঞানী, উনি সর্বপ্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কার করলেন। এটাকে উনি উচ্চস্তরের ভাষা বললেন। পরবর্তীতে ভাইয়া এই যে আমাদের 90-এর দশকে বা তারপরে অতি উচ্চস্তরের ভাষা চলে আসছে, সেগুলো হলো জাভা, ওরাকল, আরো তোমরা অনেক ফোরট্রান, অনেক ভাষা আছে। তো এই ভাষাগুলা কিন্তু বর্তমানে ইউজ হইতেছে, এবং ফাইনালি বিজ্ঞানীরা বর্তমানে যে ভাষাটা নিয়ে কাজ করতেছেন, এখন কিন্তু ভাইয়ারা জাভার চেয়ে উঁচু স্তরে চলে গেছে। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে চলে আসছে, মানে আমি আমার মতো করে বলবো, কম্পিউটারের কম্পাইলার সেটাকেই রিড করে ফেলবে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মানে এইটা মানে কম্পিউটার মানে বিজ্ঞান এত আগে গেছে যে আমি হয়তো বাংলায় কথা বলতেছি বা ইংরেজিতে কথা বলবো, আমার এই ভাষা রিড করে ওই অনুযায়ী কাজ করতে পারবে। তো এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো যাই হোক, আমরা ভেরা এখানে থার্ড স্টেজটা নিয়ে আলোচনা করব, সেটা হলো উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং। তো 5টা জিনিস আমি একবারে বলে দিলাম। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। Fine. তো এইবারে আসো আমরা উচ্চ স্তরের ভাষা, মানে ভেরা আমরা কিন্তু এখানে ব্যাক করব আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে অতি উচ্চ স্তরের ভাষা, স্বাভাবিক ভাষা, এগুলোতে আমি ব্যাক করব। কিন্তু এখন আমি চলে যাচ্ছি হচ্ছে উচ্চ স্তরের ভাষা জানার জন্য বা শেখার জন্য তোমার কি আইডিয়া থাকা লাগবে। সেটা হলো দুইটা জিনিসের ব্যাপারে আইডিয়া থাকা লাগবে, একটা হচ্ছে অ্যালগরিদম এবং সেকেন্ড পার্টটা হলো ফ্লোচার্ট। অ্যালগরিদম সম্পর্কে একটু যদি বলি, অ্যালগরিদম শব্দটা আবিষ্কার হয়েছে মুসলিম গণিতবিদ আল খারিজমির নাম থেকে। আল খারিজমি থেকে অ্যালগরিদম লেখা এইটা আসছে, ওয়ার্ডটা আসছে। উনি যারা তোমরা অনেকে ধারণা করতে পারো যে উনি কি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, ব্যাপারটা আসলে তা না। মানে উনি মানে একটা তত্ত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে ধাপে ধাপে সমাধান করা। অ্যালগরিদমের মানে হচ্ছে ধাপে ধাপে একটা সমস্যার সমাধান করা। মানে তোমাদের লাইফে, উনি অ্যাকচুয়ালি দার্শনিকের মতো কথাটা বলছেন যে লাইফে আমাদের কাছে অনেক প্রবলেম আসলো, তো আমাদের মানে প্রথমেই এটাতে মানে প্রবলেমটাকে আগে অ্যানালাইজ করে তারপরে আমাকে স্টেপ ঠিক করতে হবে যে আমি ফার্স্টে আমি কি করব। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2, এইভাবে করে আমরা ওকে। সো যে কোনো সমস্যাকে আমরা ভেঙে ধাপে ধাপে কয়েকটা ধাপ ব্যবহার করে আমরা সেগুলোর সমাধান করব। তো এই কথাটা বলছেন, এবং উনি বুঝতেও পারেন নাই যে উনার এই তত্ত্ব আবিষ্কারের প্রায় 150-200 বছর পরে এইটা আমাদের প্রোগ্রামিং ভাষাতেও কাজে লাগবে।
তো উনি কতগুলো শর্ত অ্যালগরিদমের 4টা শর্ত বলে দিয়েছিলেন, শর্তগুলো একটু দেখে নিবা। সেটা হচ্ছে যারা এখানে কম্পিউটার অ্যালগরিদমের কথা বলছি, এটা ওনার শর্ত না আসলে। তো অ্যালগরিদম সহজবোধ্য হইতে হবে, মানে তুমি ইজিলি যেন বুঝতে পারো, কোনো ধাপই ব্যর্থবোধক হবে না, মানে অস্পষ্ট হবে না। ভাইরা এই কথাটা অস্পষ্ট বললেই হবে আর কি, কোনো কথাটাই অস্পষ্ট হইতে হবে না, প্রত্যেকটা ধাপ তোমার কাছে স্পষ্ট হইতে হবে, যেন যে কোনো মানে শুধুমাত্র প্রোগ্রামার না, যে এটা করতেছে তার কাছে যেন এটা স্পষ্ট হয়। 3 নাম্বার হচ্ছে সসীম সংখ্যক ধাপ থাকতে হবে, মানে প্রবলেমের সমস্যার সমাধান এমন হবে না যে হ্যাঁ এরকম করে করে তুমি সারা জীবন করতে থাকো, এরকম না ব্যাপারটা। তো সসীম সংখ্যক সমাধান ধাপ থাকতে হবে, এবং ফাইনালি ওকে, এবং একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব। মানে বিষয়টা হচ্ছে আমরা ধরো একটা প্রোগ্রাম ইউজ করলাম, তো সাপোজ আমি একটা উদাহরণ দেই, সাপোজ দুইটা সংখ্যার গড় নির্ণয় করব, তো এইটাকে আমি দুইটা সংখ্যা না, মানে এটা হয়তো 100টা সংখ্যার গড় নির্ণয় করার মতো এটাকে আপগ্রেড করা যাবে, এইরকম ব্যাপারটা করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ব্যাপকভাবে প্রয়োগ করতে হবে। তো এই 4টা ধাপ অ্যালগরিদমের বা এই 4টা শর্ত যদি ফিল আপ হয়, তাহলেই আমি বুঝতে পারবো যে আসলে অ্যালগরিদম জিনিসটা হয়েছে। আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, কিভাবে একটা সমস্যার সমাধান আমরা করব। আর ফাইনালি এই অ্যালগরিদমের চেয়ে ভালো যে প্রসেসটা, সেটা হচ্ছে ফ্লোচার্ট। মানে আমাদের এই ধাপগুলাই যদি আমরা সরাসরি খাতায় না লিখে চিত্রের মাধ্যমে প্রকাশ করি, যে কোনো জিনিস ভেড়া তুমি লেখা পড়ার চেয়ে, তোমরা খেয়াল করো, মানে তুমি আমি যদি তোমাকে একটা চিত্র এঁকে বুঝাই, তাহলে কি ব্যাপারটা আরো সহজ হয় না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। যে কোনো আর্টিকেল তুমি পড়তেছো, সাপোজ একটা আর্টিকেল তুমি দেখবা যে পুরা যদি রচনা লেখে, সেই রচনা পড়তে ভালো লাগতেছে না, কিন্তু তুমি যদি সেটাকে চিত্রের মাধ্যমে একটা সহজ করে বুঝায় দাও, তাহলে কিন্তু দেখবা যে ব্যাপারটা আসলে সহজ লাগতেছে। তো অনেকটা ব্যাপারটা এরকম যে ফ্লো চার্টও কিন্তু আমরা অ্যালগরিদমের ধাপগুলোকেই চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এখানে তাই বলছে যে ছবি এঁকে, ফ্লো চার্ট হলো এমন কতগুলো ছবি যা থেকে বোঝা যায় সমস্যা সমাধান করতে হলে পরপর কিভাবে কাজ করতে হবে। তো এই কারণে প্রত্যেকটা ধাপের পরে একটা ফ্লো চিহ্ন, প্রবাহ চিহ্ন দিতে হবে, সেই প্রবাহ চিহ্নকে আমরা এভাবে প্রকাশ করি। আচ্ছা, আমি একটা মিনিট আমি একটু, তো ভেরা আমাদের এখানে ফ্লোচার্ট 2 ধরনের কথা বলা হয়েছে, একটা প্রোগ্রাম আর একটা সিস্টেম ফ্লোচার্ট। তো লাকিলি আমি একটু বলে রাখি, তোমাদের শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্টটা সিলেবাসে আছে। সিস্টেম ফ্লোচার্ট মানে হচ্ছে যে অনেক সময় প্রোগ্রাম না করে আমরা কোনো একটা সমস্যা দিবে একটা সিস্টেম, সাপোজ একটা কফি, 1 কাপ কফি বানানোর ধাপগুলা এটা লেখো, এটা সিস্টেম ফ্লোচার্ট। তো এগুলো তোমাদের শেখার প্রয়োজন নেই, তোমরা শিখবা কিছু ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম। সো দ্যাট ইজ ওয়াই আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তার জন্য কতগুলো চিত্র তোমাদের জানতে হবে। এই যে ক্যাপসুলের মতো চিহ্নটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা শুরু বা শেষ, স্টার্ট বা স্টপ, এটা বুঝবো, ভালো করে বুঝো সবাই। এরপরে এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্র হচ্ছে প্রসেস, প্রক্রিয়াকরণ। ধর আমি একটা উদাহরণ বলে দিই, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। সাপোজ আমি তোমাকে বললাম যে দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো প্রথমে তুমি প্রোগ্রামটা স্টার্ট করবা, তারপর খেয়াল করো ভেরা, এই যে সামান্তরিক সামান্তরিক চিহ্নটা দেখতেছো, এটা হলো ইনপুট আর আউটপুট। মানে তুমি কোন সংখ্যাকে ইনপুট হিসেবে নিলা, আর যোগফলটা বা মানে গড় যেটি তোমাকে আউটপুটে প্রদর্শন করতে হবে, সেটা প্রদর্শনের জন্য তুমি এই জিনিসটা ইউজ করবা। তো ভালো করে বুঝো, মানে এইটা হলো ইনপুট আউটপুটের সাইন, সামান্তরিক। আমি একবারে বলে নেই, তাহলে উদাহরণটা দিতে সুবিধা হবে। এই যে রম্বসটা দেখতে পাচ্ছ ঘুড়ির মতো আছে, এই রম্বসটা সোজা থাকবে না, এরকম থাকবে আর কি। নরমালি রম্বস তো এমন হয়, কিন্তু এটাকে তুমি ঘুড়ির মতো এইভাবে দিবা। এটা হচ্ছে ডিসিশন। অনেক সময় কম্পিউটার মানে নিজে বুঝতে পারে না যে আচ্ছা এখন আমার কি করণীয়, তখন তুমি ওকে ডিসিশন দিয়ে দিবা, ইয়েস বা নো, এটা নাকি এটা। এইরকম ডিসিশন সাইন হচ্ছে এই রম্বসটা। কানেক্টর হচ্ছে মানে ধরো একাধিক কাজ আমি যোগ করব, মানে এদিক থেকে আমি একটা কাজ পাইলাম, এদিক থেকে একটা কাজ, দুইটাকে আইসা আমি এখানে অ্যাড করতে চাইলে এই গোল চিহ্নটা হলো কানেক্টর হিসেবে ইউজ হয়। এবং ফাইনালি আমরা এই যে প্রবাহ দিক,
মানে একটার পর একটা ধাপ, এরকম প্রবাহ দিক, নরমালি উপর থেকে নিচে, বাম থেকে ডানে, এগুলো আমরা প্রবাহের দিক প্রকাশ করি। তো ভাইয়ারা এই তোমাদের যে প্রোগ্রামগুলো আছে তার জন্য এই পূর্ব নির্ধারিত প্রক্রিয়া এটা প্রয়োজন নাই, তোমরা শুধু শিখে রাখো, মানে আগেই কোনো কাজ করা হয়েছে এরপরে তুমি ফার্দার এটাকে ইমপ্রুভ করতেছো, তো সেটার জন্য এটা ইউজ হয়। তো তোমরা জেনে রাখলা খালি, কিন্তু এটা তোমাদের তেমন একটা কাজে লাগবে না। এখন সাপোজ আমি তোমাদের একটা প্রোগ্রাম মানে ফ্লোচার্টের সম্পর্কে একটা আইডিয়া দিতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো সাপোজ ধরো আমি দুইটা সংখ্যা ইনপুট নেব, এ আর বি, এর মান ধরো 5 আর বি এর মান ধরো 2, আইডিয়া দিতেছি। তোমাদের কাজ হচ্ছে ফার্স্টে সাম বের করবা, এ প্লাস বি, আর তারপরে হলো এভারেজ, এভিজি সংখ্যা, সেটা হলো সাম ডিভাইডেড বাই 2। এভাবেই তো গড় বের হবে নাকি? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ভাইয়ারা সবাই মনে রাখবা, একটা প্রোগ্রাম যদি তোমার তৈরি করতে হয় তাহলে তোমাকে 5টা ধাপে কাজ করতে হবে, 5টা ধাপ। তো আমরা এই 5টা ধাপ নিয়ে একটু আলোচনা করব প্রথমে, তারপরে এই প্রোগ্রামটার একটা অ্যালগরিদম আর ফ্লোচার্ট আঁকার চেষ্টা করব। তো ধাপ 5টা একটু শোনো। ভাইয়ারা কম্পিউটারের প্রোগ্রাম তৈরির 5টা ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। ভাইয়ারা তোমাকে আমি বললাম দুইটা সংখ্যার গড় নির্ণয়ের একটা প্রোগ্রাম তুমি ডিজাইন করো। তো ফার্স্টে তুমি সমস্যাটা বিশ্লেষণ করবা যে কিভাবে গড় নির্ণয় করা যায়। দুইটা সংখ্যাকে আমি নিব, তারপরে দুইটা সংখ্যাকে যোগ করব, তারপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে ওই দুইটা সংখ্যার গড় বের হবে। এই যে তুমি মনে মনে একটা কাজ করে নিলা, সেটাকে বলা হয় সমস্যা বিশ্লেষণ। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। এরা প্রোগ্রাম ডিজাইনের মধ্যে দুইটা কাজ, একটা হলো অ্যালগরিদম আর সেকেন্ড হচ্ছে ফ্লোচার্ট। মানে সমস্যা বিশ্লেষণ করে ফেলছো, তারপরে তুমি তার আইদার অ্যালগরিদম তৈরি করবা অথবা ফ্লোচার্ট তৈরি করবা, যেটাই তোমার ভালো লাগে। তো আমাদের প্রথম কাজটা এই চ্যাপ্টারের প্রথম অংশ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তো আমরা এটা করব। তো তারপরের স্টেপটা আমি একটু বলে দিচ্ছি। তারপরের স্টেপ হচ্ছে তুমি এটা কোডিং করতে বসবা। এই যে আমি বললাম ভাইয়া প্রোগ্রাম ডিজাইন তুমি শিখে গেছো, তারপরে তুমি সি প্রোগ্রামিং যদি শিখো তাহলে তুমি সি এর কোড করবা, কম্পিউটারে কোড করবা। কিভাবে এইটা করা যায়, কোড করার পরে তুমি এটাকে রান করে দেখবা যে এটা চলতেছে কিনা, প্রোগ্রামে বাস্তবায়ন করার ট্রাই করবা। তো ভেরা তোমরা যেহেতু নভিস প্রোগ্রামার, মাত্র তোমরা প্রোগ্রাম শিখতেছো, যে কোনো ভাষা শিখলে প্রাথমিকভাবে কি কোনো ভুল হয় না ভেরা? তো আমাদের এই এটা একটু ভুল হয়েছে, এটা ডিবাগিং হবে, গ হবে, হ্যাঁ, ডিবাগিং হবে। ডিবাগিং কথাটা আসছে এইভাবে যে কম্পিউটার প্রথমে আবিষ্কার হওয়ার পরে সেকেন্ড টাইম যখন চালানো হলো তখন কম্পিউটারটা চলতেছিল না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে দেখা গেল যে একটা বাগ বা একটা মথ পোকা, তো কোনো একটা তার কেটে ফেলার কারণে বা কোনো একটা কারণে এইটা মানে কম্পিউটারটা স্টার্ট হতে পারতেছিল না। তারপরে ওইটাকে সরায়া যখন তারটা জোড়া দেওয়া হলো, কম্পিউটারটা আবার চললো। এরপর থেকে কম্পিউটার রিলেটেড প্রবলেম সলভ করার যে প্রক্রিয়া, সেটাকে ইংরেজিতে ডিবাগিং বলা হয়। বাগ মানে হচ্ছে পোকা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ফাইনালি তুমি ভুল টুল দূর করার পরে দেখলা যে ইয়েস আমার প্রোগ্রামটা এখন চলতেছে। তারপরে প্রোগ্রামটা হয়তো তুমি ফার্দার ইউজ করার জন্য কোথাও স্টোর করে রাখবা বা কোনো জায়গায় রেখে দিবা, যেন এটা কোডটা পরবর্তীতে তুমি ইউজ করতে পারো। এটাকে আমরা প্রোগ্রামে রক্ষণাবেক্ষণ বলবো। তার মানে একটা প্রোগ্রাম তৈরি করার 5টা ধাপ আছে, আমরা বর্তমানে সেকেন্ড স্টেপে আছি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এবং তৃতীয় ক্লাসে আমরা এই ফার্স্ট স্টেপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সাপোজ ভাইয়ারা এই যে দুইটা সংখ্যার গসাগু নির্ণয়, অথবা আমি যদি বলি যে তোমরা দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করো, তো লসাগু নির্ণয় করার একটা স্টেপ আছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? তো লসাগু কিভাবে করে বা গসাগু কিভাবে করে, এই জিনিসটা তুমি নিজে অ্যানালাইসিস করবা, এটাকে বলা হয় প্রোগ্রাম বিশ্লেষণ। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ওকে, সো ভাইয়ারা আমরা এই চ্যাপ্টারে অনেকগুলা মানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখব।
কিন্তু আমরা শিখতেছি বেসিক কয়েকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সেটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। বেসিক কয়েকটা আজকে যেগুলো শিখবো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই জিনিসগুলো একটু রিয়ালাইজ করতেছি। তবে এগুলো কিন্তু বাংলায় দেওয়া হতে পারে। হ্যাঁ, যে তুমি আমি তোমাকে শিখাইলাম যে দুইটা সংখ্যার গড় নির্ণয়, পরীক্ষায় যদি তিনটা সংখ্যার গড় নির্ণয় আসে তাহলে কি করতে পারবে না একইভাবে জি তিনটা ভাইয়া। যোগ করে 3 দিয়ে ভাগ। সো দ্যাট ইজ ওয়াই যে মানে হুবহু কমন পড়ে যাবে এমন না, তবে রুলগুলা কমন পড়ে যাবে। এক নাম্বার, দুইটি সংখ্যার গড় নির্ণয়, যেগুলো পরীক্ষা আসে আমি সেগুলো একটু দেখাচ্ছি। 3 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ত্রিভুজের 3টি বাহু হতে ক্ষেত্রফল নির্ণয়। আর ফাইনালি 3 নাম্বার যেটা আজকে শিখবো সেটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর। সো এই প্রত্যেকটাই আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করে সেই জিনিসগুলো একটু শিখবো। মানে ভেরা রুল হইলো যে তোমরা বাম পাশে অ্যালগরিদম আর পাশেই তার ফ্লোচার্টটা লিখবা। অনেক সময় হয় কি যে অ্যালগরিদম বড় হওয়ার কারণে জায়গা হয়, তখন তুমি উপরে অ্যালগরিদম তারপরে ফ্লোচার্ট লিখলেও কোনো প্রবলেম নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো আমি তোমাদের প্রোগ্রাম ডিজাইনের আইডিয়া দিচ্ছি। তো সমস্যা বিশ্লেষণ করি ভাই। প্রথমে হলো দুইটা সংখ্যার গড় নির্ণয়, এটা তো বলছি। 2 নাম্বারটা বলো, সমস্যা বিশ্লেষণ। ত্রিভুজের 3টা বাহু আছে, এবিসি নিবা, তুমি রিড করবা, তারপরে কি করবা বলো তো? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য স্টেপগুলো কি কি হওয়া উচিত ক্লাসের কে কে বলতে পারবা? যোগ করতে হবে 3টা, যোগ এরপর করে 2 করে দিয়ে অর্থ ভাগ, অর্থ পরিসীমা নির্ণয় করব, তাই না? জি ভাই, জি অর্থ ভাইয়া। জি ভাইয়া। অর্থ পরিসীমা নির্ণয় করার পরে তারপরে আমরা রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? সবাই কি জানে? ভাই এখানে যেমন ক্ষেত্র, হ্যাঁ হ্যাঁ ভাই এখানে বলো। যেমন 3টা বাহু ইনপুট হিসেবে বলা আছে, তো হ্যাঁ 3টা হ্যাঁ হ্যাঁ। বাহু যখন আমরা আবার অর্থ পরিসীমা নেব, সেক্ষেত্রে কি আমরা আবার নতুন একটা সংখ্যা তারপর এটা কি করা যাবে? না 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 না, ওইটা হলো প্রক্রিয়াকরণ চিহ্ন আছে না দুইটা, মানে প্রক্রিয়াকরণ চিহ্ন আছে না, ওইটা দুইবার করব। মানে একবার হচ্ছে আমি অর্ধ পরিসীমা নির্ণয় করব, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব। আমি এটা করার সময় দেখাবো। মানে প্রোগ্রাম দুইটা করতে হবে না, একটা প্রোগ্রাম হলেই হবে। আর ফাইনালি হলো সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা। ভেরা একটু ফিজিক্স করি, তোমরা তোমাদের কি সবার মনে আছে যে কেমিস্ট্রিতেও আছে মনে হয় এটা, C-0/5 ইকুয়াল টু হচ্ছে F-32/9। আরো একটা আছে, সেটা হলো K-273/5। সবাই কি জানো ভেরা এগুলো? জি ভাইয়া। এগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি। এখানে সেলসিয়াসের মানটা দিলে ক্যালকুলেশন করলে এফ এর মানটা হয়, আমি বলে দিই তোমাদের, এফ এর মানটা হয় 9C/5 প্লাস 32। তো সি এর মানটা যদি আমি পারি তাহলে এটা ক্যালকুলেশন করে আমি এফ এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। সাপোজ আমরা সবাই জানি 40 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। মানে আমি যদি সি এর মান 40 বসাই তাহলে 8 নং 72 আর 32 104 হয়। সবাই কি জানি? জি ভাইয়া। ওকে ফাইন। সো সমস্যা বিশ্লেষণ আমি করে ফেলছি। এবারে আসো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার যে রুলটা সেটা তোমাদের দেখা। এক নম্বর দেখা যাচ্ছে তো, এক নম্বর হচ্ছে অ্যালগরিদম। ফার্স্ট এটা অ্যালগরিদম আর এখানে ফ্লোচার্ট। আমি পাশাপাশি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের জায়গা না হলে উপরে নিচে করলেও হবে। স্টেপ 1, যারা অ্যালগরিদম করে হচ্ছে ধাপে ধাপে।
স্টেপ 1 অলওয়েজ স্টার্ট। যে কোনো প্রোগ্রামের স্টেপ 1 হবে স্টার্ট, মানে শুরু করলাম, আরম্ভ করি। বাংলায় লিখছি আরম্ভ করি, জীবনেও লিখবা না বাংলায়, বুঝছো? স্যাররাও প্রেফার করে ইংরেজিতে লেখা। আমার কথা কি বুঝছো? স্টেপ 2 দুটা সংখ্যার গড় নির্ণয় করব, তাহলে ওই দুটা সংখ্যাকে ইনপুট দিতে হবে না? রিড এ বি। তারপরে গড় নির্ণয় করার জন্য আগে দুটা যোগ করতে হবে, তাই না? সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? জি সাম, ভাইয়া। সমষ্টিকে সাম আকারে বললাম। সামটা হবে এ আর বি যোগ করে যেটা মান সেটা আমি ভাই সামের মধ্যে step রেখে three দিলাম। না? হ্যাঁ বলো ভাইয়া, স্টেপ 3 তো। তারপরে স্টেপ 4 এভারেজ, আমি সংক্ষেপে এভিজি বললাম। সেটাকে কি করতে হবে বলো? এই যে সামটা পাইছি আগে, সেই সামকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাইলে তো আমি এভারেজটা পাবো, তাই না? সবাই কি বুঝতেছো? মানে এইটা তুমি পুরাও লিখতে পারো এভারেজ, আমি সংক্ষেপে লিখছি, কোনো ব্যাপার না। স্টেপ 5, স্টেপ 5 হচ্ছে এই যে আমি এভারেজটা পাইলাম সেটাকে আউটপুট দেখাইতে হবে না? সেটা হবে প্রিন্ট এভারেজ। এবং ফাইনালি সব প্রোগ্রামের লাস্ট স্টেপ হবে আমার প্রোগ্রাম শেষ, এন্ড। তার মানে অ্যালগরিদম হচ্ছে আমি এই 6টা ধাপে আমি 2টা সংখ্যা নিয়ে তার গড় নির্ণয় করে আমি উত্তর প্রদর্শন করলাম। সবাই কি বুঝছো? একদম সিম্পল একটা মানে এটা প্রোগ্রাম। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, এইটাকে আমি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে বলবা ভাইয়া স্টার্টের চিত্রটা কেমন ছিল? আমি আরেকবার একটু দেখে আসি তোমাদের সুবিধার জন্য। আমরা চলে আসি হচ্ছে চিহ্নগুলো। স্টার্ট বা স্টপ এটার জন্য হচ্ছে ক্যাপসুল, প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে আয়তক্ষেত্র, ইনপুট স্টেপ 3 আর 4টা একসাথে দিলে কি সমস্যা হবে? মানে মানে স্টেপ গুলো না ভাইয়া আলাদা আলাদা করাটাই ভালো, মানে যোগ করা তারপরে ভাগ করা একবারে 2টা কাজ করুন। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, সো এই চিহ্নগুলো বুঝলা, আর কানেক্টর আর প্রবাহ চিহ্ন তো বুঝতেই পারছি। সো এটার চিত্র কেমন হবে আমি তোমাকে ফ্লোচার্টটা দেখাই দিচ্ছি। ফার্স্টে এই ক্যাপসুল স্টার্ট, ক্যাপসুল দেখে বুঝবো যে এটা স্টার্ট। দেন নেক্সট প্রবাহ, আমি রিড করব এবি, তার মানে ইনপুট নিচ্ছি, ইনপুট বা আউটপুট সাইন সমান্তরিক। পেন্সিল দিয়ে আঁকলে সবচেয়ে ভালো, মানে কলম দিয়ে আঁকলে কেটে দিবে না, কিন্তু পরীক্ষার সময় তোমরা এই ফ্লোচার্ট গুলা পেন্সিল দিয়ে এঁকে। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, দেন রিড করার পরে সাম। ভাইয়া এটা কি প্রক্রিয়া না? এই দুটা এইটা স্টেপ বলো তো ভাইয়া। জি ভাইয়া স্যার। এই দুটো আমরা কাজ করতেছি, প্রসেসর কাজ করতেছে। সো এইটাকে আমরা আয়তক্ষেত্রের মধ্যে দিই, সাম ইকুয়াল টু a প্লাস বি। তারপরে কি হবে? আবার আরেকটা প্রক্রিয়া এটা, তাই না? এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 2, বা এটা তোমরা চাইলে ভাগ 2 ও লিখতে পারো, কোনো সমস্যা নেই, বা ইকুয়াল জায়গায়। আর ফাইনালি হচ্ছে আমার আউটপুট প্রদর্শন করতে হবে, তো প্রিন্ট এভারেজ। ইনপুট বা আউটপুট সমান্তরিক দেখেই তোমাদের বুঝতে হবে যে এটা ইনপুট এটা আউটপুট। আর ফাইনালি প্রোগ্রাম শেষ, শুরু বা শেষ একই, ক্যাপসুল। তো এটা হবে end। তো ভাইয়া এইটা দেখাচ্ছে আমার মনে হয় এইটা ফ্লোটা বুঝছো তো ভাইয়া, মানে তীর চিহ্নটা হবে একদম ঠিক সিম্বলের আগে সবগুলা। ভাইয়া আপনি যেভাবে লিখছেন সেম ভাবে লিখতে হবে, লাইক এভারেজ আপনি এভিজি লিখছেন, আমরা এভারেজ না 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 না, এভারেজ তুমি এ ভি ই আর ই, মানে তবে সবসময় মনে রাখবা আমরা প্রোগ্রামিং সেন্সটা তখন যখন তোমার গ্রো হবে আমরা না পুরোটা লিখবো না, মানে পুরোটা লিখে সময় নষ্ট। মানে আমি তো এটা বুঝতেই পারতেছি যে এই প্রোগ্রাম, তো দ্যাট ইজ ওয়াই যে কোনো কিছু তুমি সংক্ষেপে প্রকাশ করবে। মানে যেমন গসাগু, গসাগুকে ইংরেজিতে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভিজন, তো এটাকে আমরা জিসিডি বলবো। লসাগু ইংরেজি হচ্ছে
লিস্ট কমন মাল্টিপ্লায়ার, তো আমি এলসিএম বলবো সংক্ষেপে। সবাই বুঝছো আমার কথা? মানে এরকম মানে প্রোগ্রামিং সেন্স গুলো তোমারও ডেভেলপ করবে, তখন তুমি সংক্ষেপেই লিখবা। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। মানে এটা তো আমি ফার্স্ট করলাম, তো আরো অনেক এরকম ফ্লো চার্ট আমি করবো 15-16টা, এবং তোমাদের কাজও দিব অনেকগুলা। সো আলটিমেটলি তোমরা এটা করতেই পারো। সো এটা আমি দেখাইলাম। আমি 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে রূপান্তর করতে হয়। 2 নাম্বার যেটা তোমাদের কাজ দিব। সবাই কি আমার কথা বুঝছো? ক্ষেত্রফল নির্ণয় কাজ দিতেছি তোমাদের। তো আমরা শিখতেছি 3 নাম্বার। 3 নাম্বারটাই হচ্ছে ফারেনহাইট, সেলসিয়াস আমি ইনপুট নিব, আউটপুট হবে ফারেনহাইট। এটাকে একটু এডিট করলেই মনে হয় হয়ে যাবে। যারা বলো তো এটা রিড করব কি আমি? তোমাদের মনে আছে তো f হচ্ছে 9c/5 + 32, তো রিড করব হচ্ছে c। সি। তো এটা খুবই সোজা, এটা আসলে মানে স্টেপ আর একটা কম হবে। তো f = কত হবে? 9c/5 + 32। এবার আউটপুটে কোনটা প্রদর্শন করব? প্রিন্টএফ। printf end। সো এইখানে বরঞ্চ আরো একটা ধাপ কমে যাবে। f = 9c/5 + 32, এইটা হচ্ছে c। printf। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তো ভাইয়া খুবই সোজা, মানে একটা চেঞ্জ করে, অল্প চেঞ্জ করেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো আমার মনে হয় আমি 2 নাম্বারটাও দেখাই দিতে পারবো। তোমাদের অন্য একটা কাজ দিব, হ্যাঁ, অন্য একটা কাজ আমি এসে দিব। তোমাদের এটার কাজ করতে হবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমি 2 নাম্বারটা একটু দেখাই দিই, তাহলে তোমাদের আইডিয়াটা ভালো হয়েছে কিনা বোঝা যাবে। 3টা বাহু আমি ইনপুট নেব, ক্ষেত্রফল বের করতে হবে এরিয়া এ। তাইলে বলো 3টা বাহুকে আমরা কি প্রদর্শন করব, মানে কিভাবে লিখি ত্রিভুজের বাহুগুলো? রিড এবিসি। ছোট হাতের এ বি সি। ভেরি গুড। তো এখানে স্টেপ 6টাই হবে, কারণ ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রথমে কি নির্ণয় করতে হবে বলো তোমরা? অর্ধপরিসীমা s, a + b + c/2, তারপরে এরিয়া a কত হবে? √s * s - a s - b s - c, এবং ফাইনালি এরিয়া a প্রিন্ট করো। আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। s নিলাম, অর্ধপরিসীমার সূত্র বসায় আমরা ক্ষেত্রফলটা বের করে দিলাম। খুবই ইজি, মানে বলবো যে আল্লাহ এটা খুবই ইজি, আমি খুবই ইজি করাইতেছি আজকে। তো আস্তে আস্তে আমরা একটু কঠিন চিন্তায় যাব। তো ভাইয়া এটা হচ্ছে ফার্স্টে s, a + b + c / 2, এবং ফাইনালি এটা কিন্তু আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রগুলো সমান সমান সাইজ দিলাম, চেষ্টা করবো আর কি। s s - a s - b s - c, প্রিন্ট a। তাহলে আমাদের এন্ড হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি ভেড়া ফ্লোচার্ট আঁকার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে পারতপক্ষে চেষ্টা করবা সিএলি যখন রাখবো তখন একই জাতীয় চিহ্নগুলো সাইজ যেন একই রকম হয়, মানে এটা চেষ্টা করবো আর কি। তবে এটা না করলে যে 0 পাওয়া যাবে তা না, মানে এটা চেষ্টা করতে বলছে। বুঝছো আমার কথা? জি স্যার। কিন্তু অনেক সময় হয় কি যে প্রক্রিয়াটা এত বড়, তখন ওরা বলছে যে প্রক্রিয়াটাকে ভেঙে ভেঙে করো। দরকার হইলে s - a s - b s - c, তারপরে এই 3টা গুণ। মানে যদি অনেক বড় কোনো প্রক্রিয়া হয় তখন তুমি এটা ভেঙে ভেঙে করো। আচ্ছা আমার ভাইয়া, কথা বুঝছো? আয়তক্ষেত্র দুইটা কি একটাতেই লেখা যাবে? আয়তক্ষেত্র হইলে কি মানে এই যে এই দুটা? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দুইটা একটার মধ্যে লেখা যায়, কিন্তু আমি সবসময় সাজেস্ট করি যে প্রক্রিয়া যদি একাধিক হয়, হ্যাঁ এটা করে তারপর এটা করতে হয়, তাইলে তুমি আলাদা আলাদা দুইটা আয়তক্ষেত্রই করো। বুঝছো সবাই? জি ভাইয়া। মানে এইটা
মানে সাজেশন হিসেবে এইটাই ভালো যে তুমি আলাদা আলাদা করো, বইয়েও তাই করছে, আমরা সেটাকে ফলো করি। একটা ছোট্ট একটা কাজ দিব, অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা তোমাদের ডিটেইল করতে হবে। সেটা হচ্ছে এইভাবে বৃত্তের ব্যাসার্ধ হতে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকবা। তাহলে আউটপুট কিন্তু দুইটা, সবাই বুঝতেছো? জি ভাইয়া। সো এইটা একে তোমরা আমার ইতে মানে গ্রুপে দিবা না, ইনবক্সে দিও। আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম এক নজরে পুরোটা বলতেছি। সেটা শিখছি প্রোগ্রামিং ভাষা কি, 2 নাম্বার হলো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, 3 নাম্বার শিখছি মেশিন ল্যাঙ্গুয়েজ, 4 নাম্বার আমরা শিখলাম যে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাকে কি কি ধাপ অনুসরণ করতে হয়। 5 নাম্বার শিখছি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সংজ্ঞা এবং ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক, এবং ফাইনালি আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শুরু করছি। সো এটা হচ্ছে আজকে পড়া ক্লাস 1। আমাদের চ্যাপ্টার 5 এর উপরে ক্লাস হবে 16টাতে। তো যাই হোক, আমরা ট্রাই করব যে নেক্সট মান্থের যেন শেষ না হয়, তার আগেই আমরা চ্যাপ্টার 5টা কমপ্লিট করতে পারি। তার জন্য যেটা করতে হবে ভাইয়ারা, 3rd ক্লাস থেকে আগামী সপ্তাহের সোমবার থেকে আমরা ক্লাসটা নিব হচ্ছে ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড যখন আমি সি প্রোগ্রামিং করাবো, তো এই জিনিসটা আমি ক্লাসটা বোর্ডে না নিয়ে ল্যাপটপে করাবো, যে আমি তো কোড লিখবো। তো দ্যাট ইজ ওয়াই তোমরা যদি পসিবল হয় তোমাদের কাছে থাকে, তাহলে তোমরাও কম্পিউটারে বা ল্যাপটপে, তোমরা ডেস্কটপে করলেও হবে, তোমরা ক্লাসটা করতে পারো। তাহলে আমার সাথে সাথে তুমি প্রোগ্রামটা নিজে লিখে নিতে পারো। আদারওয়াইজ ক্লাস শেষে রেকর্ডিং দেখে তারপরে নিজে কিন্তু করতে হবে। ভাইয়ারা কারো কাছে যদি একান্তই কম্পিউটার বা ল্যাপটপ না থেকে থাকে, তাহলে গুগল প্লে স্টোর বা থেকেও সি প্রোগ্রাম নামায় নেওয়া যায়। কতগুলা বর্তমানে যে এইগুলো আছে অ্যান্ড্রয়েড ফোন গুলা বা এগুলো সাপোর্টও করে, তোমরা চাইলে ওইখানেও করে নিতে পারো। আমি সবগুলো ওয়েই তোমাদের বলে দিব। সো ল্যাপটপে সফটওয়্যার কোনটা ইউজ করব? ভাইয়ারা আমি একটু বলি, আমি যেটা ইউজ করি সেটা হলো মানে কোড ব্লক। এই কোড ব্লক সফটওয়্যারটা মানে আমরা কম্পিউটার সবাই নামায় নিবা। আর কারো কাছে যদি না থাকে, তাহলে আমার গুগল ড্রাইভে এই সফটওয়্যারটা রাখা আছে, তোমরা চাইলে ওইটা লিংক নিয়ে আগে নামায়া তারপরে তোমরা চাইলে করতে পারো। বুঝছো সবাই? তবে তোমরা গুগলে সার্চ দিলেই পাবা কোড ব্লকস এর আমি দরকার হলে লিংকটাও দিয়ে দিব তোমাদের ক্লাসে, তোমরা এটা নামায়া ইনস্টল করে নাও কম্পিউটারে, অথবা যদি এক কম্পিউটার না থাকে তাহলে এটা অ্যান্ড্রয়েড ভার্সন বা অ্যাপ স্টোরের আছে, দেখে নিও। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকো সবাই।